আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব সি প্রোগ্রামিং এর আরো একটি টপিকস নিয়ে, সেটা হচ্ছে প্রোগ্রামে ডেটার ব্যবহার সম্পর্কে আমরা জানব। বইটি প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের স্লাইড থেকে এই লেকচারগুলো তৈরি করা। আজকে যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে ডেটা টাইপ সম্পর্কে জানবো, ডেটা টাইপ মডিফায়ার সম্পর্কে জানবো, সি প্রোগ্রামে ডেটার পরিচায়ক বা আইডেন্টিফায়ার সম্পর্কে জানবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা ডেটা টাইপ সম্পর্কে জানবো। দেখুন, আনসি সি ভাষা 4 শ্রেণীর ডেটা টাইপ সমর্থন করে। এক হচ্ছে, দেখুন, মৌলিক বা প্রাথমিক ডেটা টাইপ, তারপরে কি ব্যবহারকারী কর্তৃক সংজ্ঞায়িত ডেটা টাইপ, তারপরে কি আছে ডেরিভেট ডেটা টাইপ, আরেকটা হচ্ছে ফাঁকা বা এমটি ডেটা সেট। তাহলে আমরা এই 4 ধরনের ডেটা টাইপ মানে ভাগ করা এটা জানলাম। এবার জানবো যে মৌলিক বা প্রাথমিক ডেটা বা বিল্ট ইন ডেটা টাইপ এটা আবার 3 ধরনের ভাবে আছে। একটা হচ্ছে যে ক্যারেক্টার, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা বা রিয়েল নাম্বার। তাহলে এই তিনটা সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করি। এই ডেটা টাইপ নিয়ে আমরা আরো একটি লেকচার দেখব, ঠিক আছে, সামনে। প্রথমেই আমরা এই যে মৌলিক বা প্রাথমিক ডেটা বা বিল্ট ইন ডেটা টাইপের মধ্যে যে ক্যারেক্টার আছে সেটা সম্পর্কে জানি। সেটা হচ্ছে যে ASCII কোড 0 থেকে 255 পর্যন্ত চিহ্নবিহীন বা -128 থেকে 127 পর্যন্ত চিহ্নযুক্ত বা সাইন্ড এই পরিধির ভেতরে সব কোডের একটি করে সাংকেতিক চিহ্ন থাকে। এই সাংকেতিক চিহ্নগুলোর ভেতরে অন্তর্ভুক্ত ইংরেজি সকল বর্ণমালা, যেমন ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, তারপরে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো অঙ্ক, বিভিন্ন ধরনের বিশেষ মানে চিহ্ন, ঠিক আছে, এগুলো এই ক্যারেক্টার ডেটা বলা হয়। এদেরকে CHAR এইটা নামে অভিহিত করা হয়। ক্যারেক্টারের ডেটা সংরক্ষণের জন্য মেমোরিতে 1 বাইট বা 8 বিট জায়গার প্রয়োজন হয়। 1 বাইট সমান সমান 8 বিট, এটা সবসময় মনে রাখবেন। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, সমস্ত ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকেই ইন্টিজার বলা হয়। এদেরকে ইন্টিজার নামে অভিহিত করা হয়। মেমোরিতে ইন্টিজার সংরক্ষণের জন্য 2 বাইট বা 16 বিট জায়গা প্রয়োজন হয়। দেখুন, নিচে একটি মেমোরির চিত্র দেখানো আছে, যেটা হচ্ছে 16 বিট রেজিস্টার। এখানে সাইন বিট, এটি একটি মানে সাইন নাম্বারের জন্য বা সাইন ইন্টিজারের জন্য দেখানো আছে। চলুন আমরা সামনে টপিক সম্পর্কে আরো জানি। এখন আমরা সাইন ইন্টিজার ও আনসাইন ইন্টিজারের মধ্যে পার্থক্য সম্পর্কে জানব। অবশ্যই আপনারা এটা ভালো করে পড়বেন, পরীক্ষাতে আসে গ নাম্বারের মধ্যে। তো এই জন্য আপনারা ভালো করে এটা প্র্যাকটিস করবেন বাসায়। সাইন ইন্টিজার সেটা কি? সাইন ইন্টিজারের ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যার জন্য চিহ্ন বিট, ওই যে সাইন বিট ছিল না একেবারে বাম পাশের যে শেষের যে এটা ওই রেজিস্টারের মধ্যে, সেটা হচ্ছে সাইন বিট। যদি 1 থাকে তাহলে এখানে কি দেখুন ঋণাত্মক সংখ্যা বোঝায়, আর যদি 0 থাকে তাহলে ধনাত্মক সংখ্যা বোঝায়। তাহলে 16 বিট জায়গার মধ্যে বামের বিটটি একেবারে শেষের যে 15তম বিটটি আছে, মানে 0 থেকে যদি 15 চিন্তা করি, তাহলে 15তম বিটটি হচ্ছে সাইন বিট হিসেবে ব্যবহৃত হয়। আনসাইন বিটের ক্ষেত্রে এরকম কোনো সাইন বিট ব্যবহার করা হয় না। সাইন ইন্টিজারের ক্ষেত্রে 16 বিট জায়গার মধ্যে ডান দিক থেকে প্রথম 15টি বিট 0 থেকে 14 ডেটা রাখার জন্য ব্যবহৃত হয়, কিন্তু চিহ্নবিহীন বা আনসাইন ইন্টিজার ডেটা টাইপ রাখার জন্য 2 বাইটের সবগুলো ডেটা বিট হিসেবে ব্যবহৃত হয়। সাইন ইন্টিজারের ক্ষেত্রে দেখো -32,768 থেকে +32,767 মধ্যে মধ্যবর্তী যে কোনো পূর্ণ সংখ্যা ব্যবহার করা যায়। আর আনসাইন ইন্টিজার হিসেবে 0 থেকে 65,535 এর মধ্যবর্তী যে কোনো পূর্ণ সংখ্যা ব্যবহার করা যায়। তাহলে তোমরা বাসায় এটা অবশ্যই খাতায় লিখবে, পরীক্ষায় আসে। এবার মৌলিক বা প্রাথমিক ডেটা টাইপের মধ্যে আরেকটি আমরা জেনেছিলাম না, 3 নাম্বার, সেটা হচ্ছে যে ভগ্নাংশযুক্ত সংখ্যা বা রিয়েল নাম্বার। দশমিক ভগ্নাংশযুক্ত সংখ্যাসমূহকে রিয়েল ডেটা টাইপ বলা হয়। ব্যক্তি অনুসারে দশমিক ভগ্নাংশযুক্ত সংখ্যাসমূহকে 2 ভাগে আবার ভাগ করা যায়। একটা হচ্ছে ফ্লট টাইপ আর একটা হচ্ছে ডাবল। ফ্লট হচ্ছে যদি 4 বাইট বা 32 বিটের জায়গা সংরক্ষণ করে থাকে ফ্লট। যদি আপনার এমন হয় যে আপনি একটু ছোট
দশমিক বা ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করবেন, যেটা 32 বিট জায়গার মধ্যে নেওয়া যাবে, রাখা যাবে, সেরকম হচ্ছে যদি সংখ্যা হয় তাহলে আপনি অবশ্যই ফ্লোট নিয়ে, ডাটা টাইপ নিয়ে কাজ করতে পারেন। এটা সেটাই বলা হয়েছে যে সি প্রোগ্রামে রিয়েল বা ভগ্নাংশ সহ কোনো সংখ্যা, যেমন ধরো 23.45, তারপরে দেখুন মাইনাস 456.50, তারপরে আছে কি 2345.23 ইত্যাদি নিয়ে কাজ করার জন্য ফ্লোট ডেটা টাইপ ব্যবহার করা হয়। আবার ধরুন এটার রেঞ্জ কিন্তু এখানে বলে দেয়া আছে। আর যদি এরকম হয় যে আপনার ডেটাটা অনেক বড় কিন্তু এটা ভগ্নাংশ সংখ্যা, সেক্ষেত্রে আপনি ডাবল এটা ব্যবহার করতে পারেন। যেমন দেখুন এই যে এটা হচ্ছে 64 বিট জায়গা সংরক্ষণ করে 8 বাইট, ঠিক আছে? তো ও নিজেই বলে দিচ্ছে যে ডাবল, তার মানে কি যে আপনার ফ্লোট ছিল কি 32 না, এটা ডাবল, এইভাবে মনে রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে 64। আচ্ছা, এটার রেঞ্জটা এখানে দেয়া আছে, এটা ধনাত্মক এবং ঋণাত্মক মানের জন্য এই রেঞ্জের মধ্যে সে সংখ্যা নিতে পারে। আচ্ছা, এবার আসুন আমরা মডিফায়ার সম্পর্কে জানি। মডিফায়ার হচ্ছে যে ফ্লোট ছাড়া অন্যান্য মৌলিক বা প্রাথমিক ডেটা টাইপের সাথে আবার সাইন, আনসাইন, শর্ট, লং ইত্যাদি যোগ করে ডেটার ব্যাপ্তি বা পরিসর এবং সংরক্ষণের জন্য মেমরি পরিমাণ বাড়ানো বা কমানো যায় বলে এদেরকে ডেটা টাইপ মডিফায়ার বলে। এক কথায় মনে রাখবেন যে আমরা কোনো কিছুকে মডিফাই করছি, মানে ডেটা টাইপকে মডিফাই করা হচ্ছে, এই জন্য এটাকে মডিফায়ার বলছি, তাই না? দেখো, শর্ট মানে হচ্ছে তুমি যদি শর্ট ইন্টিজার ডিক্লেয়ার করতে পারো, লং ইন্টিজার ডিক্লেয়ার করতে পারো, আনসাইন, সাইন এগুলো ডিক্লেয়ার করতে পারো। তুমি হচ্ছে লং লং এভাবে ব্যবহার করতে পারো, মানে তোমার যে ডেটা টাইপসের জন্য যতটুকু ছিল বরাদ্দ করা জায়গা, তার চেয়ে তোমার বেশি জায়গার প্রয়োজন হলে তুমি এই ধরনের বা বড় বড় ডেটা নিয়ে কাজ করতে গেলে তখন তুমি মডিফায়ার গুলো ব্যবহার করবে। এবার আমরা আইডেন্টিফায়ার সম্পর্কে জানবো, ঠিক আছে? কম্পিউটার প্রোগ্রাম করার সময় প্রসেসিং এর কাজগুলো করতে হয় কোনো না কোনো ডেটার উপর ভিত্তি করে। মেমোরিতে এই সকল ডেটা একের পর এক সাজানো থাকে তা কিন্তু নয়। কাজেই কোনো প্রোগ্রামের জন্য বিভিন্ন ডেটাকে নির্দেশ করতে হলে নির্দেশক প্রয়োজন। এই নির্দেশক হলো মেমোরিতে কোনো ডেটার অ্যাড্রেস বা মেমোরি সেল নম্বর। প্রোগ্রামিং এর সুবিধার্থে সরাসরি সাংখ্যিক অ্যাড্রেস ব্যবহার না করে প্রতিটি অ্যাড্রেসকে একটি নাম দেওয়া হয়, এই নামকে পরিচায়ক বা আইডেন্টিফায়ার বলা হয়। আচ্ছা, আমি এরকম সংজ্ঞাগুলো একটু আপনাদেরকে পড়ে শোনাই সবসময়, কেন জানেন? অনেক স্টুডেন্টরা পড়তেও চায় না, তারা জাস্ট এই মুখের কথাটা শুনে মনে রাখে, এই জন্য আমি একটু পড়ে শোনাই। এই জন্য অনেকে বিরক্ত হবেন না প্লিজ, একটু শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আইডেন্টিফায়ার প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত, যথা ধ্রুবক বা কনস্ট্যান্ট, চলক বা ভ্যারিয়েবল। আইডেন্টিফায়ারের নাম প্রোগ্রাম লেখার সময় দেয়া হয়, এদের নামকরণ এবং ব্যবহারের জন্য সুনির্দিষ্ট নিয়ম আছে। ভেরিয়েবলও এক প্রকার আইডেন্টিফায়ার, সুতরাং ভেরিয়েবল এবং আইডেন্টিফায়ার নামকরণের একই নিয়ম। তাহলে আমরা তো আইডেন্টিফায়ার কি, মডিফায়ার কি জেনে ফেললাম। তো আজকে আমরা এখানেই শেষ করব। আগামী লেকচারে আমরা এই ডেটা টাইপ নিয়ে আরো অনেক কিছু জানবো এবং সামনে আমরা কোড লেখা আবার শুরু করব। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, এবং যারা বুঝতে পারছেন না চাইলে আপনারা আমার সাথে অ্যাটাচ হতে পারেন যে স্যার এই জায়গা বুঝিনি। অনেকেই আমাকে হচ্ছে নক করে, আমার পেইড ব্যাচও আছে, চাইলে সেখানেও পড়তে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে যোগাযোগ করে আগে থেকে জেনে নিতে হবে যে রিসেন্ট কোন ব্যাচগুলো রানিং হচ্ছে। আচ্ছা, এখন আসি যে আমি লেকচারগুলো কেন দিই। এই লেকচার ভিডিওগুলো দিই মূলত আপনারা যারা অনেকে আছে, আপনাদের মধ্যে অনেকে আমাকে নক করে যারা অনেক দরিদ্র কিন্তু টিচারদের কাছে পড়তে পারছে না, এই মানুষগুলোর জন্য মূলত আমি লেকচার ভিডিওগুলো দিয়ে থাকি এবং আমার পড়াতে ভালো লাগে, তার জন্য আপনাদের উপকার হচ্ছে এটা জেনে আমার আরো বেশি ভালো লাগে। এই জন্য আপনারা সাবস্ক্রাইব করুন বা না করুন আমার কোনো সমস্যা নেই। আপনার যদি মনে হয় যে এই ভিডিওগুলো আপনার উপকার হচ্ছে তাহলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট ভিডিও পাবার জন্য, এবং অবশ্যই লাইক দিয়ে রাখতে পারেন যাতে আরো অনেক মানুষের কাছে এটা যায়, মানুষের উপকার হয়। আর আমি কোনো আজে বাজে কথা বলে ভিডিও বড় করি না, টু দা পয়েন্টে আমি লেকচার দেওয়ার চেষ্টা করি, প্রবলেমগুলো নিয়ে সলিউশন দেওয়ার চেষ্টা করি যাতে আপনি বিরক্ত না হন। কিন্তু প্রবলেম সলিউশনের জন্য অনেক সময় অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন হয়, সেটা আমি করে থাকি যেন আপনি সহজে বুঝতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।